আপা আপনার নাম কি? ফারহানা ইসলাম শারমিন। আপনি এখানে কেন আসছেন? একতরফা তালাক নিরোধ আইন করার জন্য। আচ্ছা, এই একতরফা তালাক সম্পর্কে আপনি বোঝেন? হ্যাঁ, আমি এটাই বুঝি যে স্বামী ইচ্ছা হইলো একটা স্ত্রীকে তালাক দিয়ে দিবে তার কোনো অপরাধ ছাড়াই, স্ত্রীর ইচ্ছা হইলো স্বামীর তালাক দিয়ে দিবে কোনো দোষ ছাড়া, কোনো ভুল ছাড়াই। এইটা বন্ধ করার জন্যই, এই আইনটা পাস করার জন্যই আমি আসছি। আচ্ছা, এখানে আপনি যা বলছেন সব নিজের ইচ্ছায় বলছেন? হ্যাঁ, আমি আমার নিজের ইচ্ছায় বলছি। আপনি চান যে আপনার এই কথাগুলো দেশের মানুষ জানুক? হ্যাঁ, আমি চাই আমার কথাগুলো দেশবাসী এবং দেশ এবং দূর দেশে যারা আছে সবাই জানুক, সবাই আমার সাথে আসুক। যত মা বোনেরা আছে যারা এই অসহায় হচ্ছে, এই পুরুষ এবং মহিলা একে অপরকে একতরফা তালাক দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আইনিভাবে কোনো প্রতিষ্ঠিত হচ্ছে না। আমি চাই যে দুইজনের সম্মতি নিয়ে এই যে একতরফা তালাকটা নিরোধ আইন হোক, দুইজনের সম্মতি নিয়ে তারপরে তালাক হোক। তাহলে দেখবেন হাজার হাজার মা বোন অসহায় হবে না, হাজার হাজার বাচ্চা এতিম হবে না, হাজার হাজার মা বোনেরা রাস্তায় আছে এখন অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। একটা পুরুষ একটা নারীর অসহায়ত্বের সুযোগ নিচ্ছে, একটা নারী একটা পুরুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এগুলো বন্ধ হোক, আমি এইটাই চাই। আচ্ছা, আপনাদের কি তালাক হয়ে গেছে? না, আমাদের তালাক হয় নাই, কিন্তু আমার স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই মানে পরিকল্পিতভাবে, আমার কোলে একটা বাচ্চা, পেটে এক বাচ্চা আছে, এদেরকে নিয়ে আমাকে হয়রানি করতেছে। আমি তারে টাকা পয়সা ইনকাম করে খাওয়াইছি, নিজের বাড়িঘর বিক্রি করে খাওয়াইছি, তার জন্য আমি সর্বশান্ত। এখন আমি পথের ফকির, এখন সে আমার তালাক দিবে বলে হুমকি দিচ্ছে। এই জন্য আমি চাই যে একতরফা তালাক নিরোধ আইনটা মানে দুইজনের সম্মতি নিয়ে হোক, একতরফা তালাক নিরোধ আইনটা ভঙ্গ হোক। আপনার বাচ্চার কাঁধে একটা দেখা যাচ্ছে, ওটা আসলে কি হয়েছে? এটা ওর বাবা পোড়াই ফেলছে, এটা ওর বাবা পোড়াই ফেলছে ওরে হত্যা করার উদ্দেশ্যে। এটা কিভাবে পড়ছে? এটা ওর বাবা ওর গায়ে চা মেরে দিছে, ওরে হত্যার উদ্দেশ্যে ওর গায়ে চা মারছে, ওরে খুন করে ফেলবে, এরপর আমাকে সে ছেড়ে দিবে, এরকম হুমকি ধুমকি দিচ্ছে। এই জন্য আমি বাধ্য হয়ে এখানে আসা আপনাদের কাছে। এখন আরেকটা বিষয় বলেন যে আপনার আত্মীয় স্বজন বাবা মা কেউ আছে? আমার আত্মীয় স্বজন বলতে আমার মামা আছে। বাবা মা নাই? না, আমার আম্মা মারা গেছেন, আমি তখন ছোট। তাহলে মনে করেন যে আপনার স্বামী যদি আপনাকে একতরফা তালাক দিয়ে দেয়, তাহলে আপনি কোথায় গিয়ে উঠবেন? আমি পথের ভিখারি। আপনার কোনো ইনকাম সোর্স নাই? আমার ইনকাম সোর্স, যে চাকরি করতাম সেগুলো সব আমার হাজবেন্ড খেয়ে ফেলছে। এখন আমি অসুস্থ, আমি ইনকাম করার অবস্থায় নাই। আমার শুধু যদি একতরফা তালাক হয় তাইলে মৃত্যুটাই আমার অনিবার্য। আর এটার জন্য আমি সব থেকে আগে যাকে বলবো সেটা হচ্ছে ডক্টর ইউনূস স্যারকে বলবো আমি, যে স্যার আপনার একটা সিদ্ধান্ত আমাদের হাজারটা নারীর কিন্তু জীবন পরিবর্তন করে দিবে, হাজারটা সন্তানের মা বাবার আদরে বাঁচার সুযোগ করে দিবে। স্যার আপনার কাছে আমার অনুরোধ, আপনি এইটা একটু করবেন। আমি আপনার কাছে রিকোয়েস্ট করার জন্য আসছি। আমি বারবার আপনার কাছে গেছি, আপনার সাক্ষাৎ করতে চাইছি, আমি পারি নাই। এই জন্য আমার এখানে আসা। আমি চাই যে আপনি এটা করবেন, তাহলে হাজারোটা সন্তান এতিম হবে না, হাজারোটা মা বোন রাস্তায় নামবে না, স্বামীহারা হবে না, ভিক্ষা করতে হবে না। জীবনে এইভাবে মানে জীবনটা একটা বিষাক্ত জায়গা হবে না, জীবনটা সুন্দর থাকবে। স্যার আপনার একটা সিদ্ধান্ত। এতটাই অসহায়তার মধ্যে পড়ছি, যদি আপনাদের থেকে আমি এই সহায়তাটা না পাই, এই তালাক নিরোধ আইনটা যদি আপনারা না করেন, আমি মরতে বাধ্য। মৃত্যু ছাড়া আমার কোনো মানে পরিকল্পিত কোনো রাস্তা নেই স্যার। এই জন্যই আপনাদের কাছে আসা। শুনেন, বিষয় হলো যে আপনি একটা আন্দোলনে আসছেন, আপনি মানুষকে প্রয়োজনের সাথে নেবেন, আপনার দেখা দেখি অনেকে এই বিষয়ে কথা বলবে, কিন্তু বিষয় হলো যে আত্মহত্যা কোনো সমাধান নাই, এই দিকে কখনোই যাওয়া যাবে না। আপনি একজন সুস্থ মানুষ, প্রয়োজনে কাজ করে খেতে পারবেন বা চাকরি করতে হবে, কিন্তু ভুলেও আপনি এমন কথা চিন্তা করবেন না যে আপনাকে আত্মহত্যা করতে হবে, আপনার বাচ্চার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। এমন হতে পারে যে আপনার স্বামী হয়তো আবার সে নিজের ভুল বুঝতে পেরে আপনাকে নিয়ে নেবে, আপনার সাথে আবার সুখের সংসার গড়ে উঠবে। এখন কথা হলো, আপনার মতো যারা এই বাংলাদেশে আছে, যাদেরকে একতরফা ভাবে তালাক দেওয়া হচ্ছে, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আমি এতটুকু বলতে চাই, আমাকে যে যেখান থেকে দেখবে, আমার মা এবং বোনেরা অথবা কোনো মা বোনের অথবা কারো সন্তান, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা একতরফা তালাকের নির্যাতনের শিকার হইছো, সবাই আমার পাশে দাঁড়াবা, আমার সাথে আসবা, একসাথে একই কণ্ঠে সুর তুলবা যে তারা আর কিছু চাই না, একতরফা তালাক নিরোধ আইন, একতরফা তালাক নিরোধ আইন আমরা চাই। কারণ আমরা যে নারীরা এই নির্যাতনের শিকার হচ্ছি, এই যে অসহায় মানে বাচ্চাগুলো এতিম হয়ে যাচ্ছে, আমরা অসহায় হচ্ছে, আমাদের জায়গাটা কোথায়? বাবার বাড়িতে স্থান আছে? হবে না। স্বামীর বাড়িতেও স্থান নাই, তো আমরা যাবো কোথায়? এই সন্তানগুলো যাবে কোথায়? তা আমরা চাই আমার মতো যত মা বোনেরা আসো, একতরফা তালাকের শিকার হচ্ছ, এই নির্যাতনের শিকার হচ্ছ, তারা সবাই আমার সাথে সাথে আমার সুরে সুর মিলাবা, আমার হাতে হাত রেখে চলো আমরা এগিয়ে যাই। আমরা অবশ্যই একতরফা তালাক আইন নিরোধ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এক্ষেত্রে আমার কথা হলো যে
যেহেতু আপনি প্রথম শুরু করছেন এটা, তা আপনার সাথে তো সবাই এসে যোগাযোগ করতে পারবে না। আমি বলবো যে সবাই যার যার জায়গা থেকে যদি তাদের কথাটা তুলে ধরে, দাবিটা তুলে ধরে, সে ব্যাপারে আপনি কি বলবেন? সেটাই কি ভালো হবে না? আমি চাইবো যে আমার মা বোনেরা যে যেখান থেকে দেখছো, তোমরা তোমাদের নিজেদের থেকে তোমরা নিজেদের কণ্ঠে নিজেদের সুর তুলে ধরো। তোমরা সবাইকে প্রকাশ করো যে তোমরাও সেম জিনিস চাও, একতরফা তালাক নিরোধ আইন চাও, আমিও চাই। হয়তো আমার সাথে তোমাদের সাথে যোগাযোগ হবে না, কিন্তু বোনেরা, মায়েরা যে যেখান থেকে দেখতেছো, সবাই যদি আমরা এক কথা বলি সবাই দেখবে। আমাদের একসাথে বলতে হবে না, যদি আমাদের মত এক থাকে সবাই দেখতে পারবে। সবাই যার যার মতো চেষ্টা করবা এই যে একতরফা তালাক নিরোধ আইন করার জন্য। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করব যে আপনার স্বামী হয়তো এই ভিডিওটা দেখে আপনার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সম্পর্কটা আবার আগের মতো হোক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি যে একতরফা তালাক বন্ধের যে আন্দোলন শুরু করছেন, এই আন্দোলনের জন্য কি আপনি আর কিছু করেছেন? জি, আমি করেছি। আমি করেছেন? আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারের কাছে লিখিত আবেদন করেছি যে আমি একতরফা তালাক নিরোধ আইন চাই। সেটার জন্য লিখিত দরখাস্ত করেছি, ওনারা সেটা রিসিভও করেছে 1 সপ্তাহ আগে। তো আমাকে এখন পর্যন্ত ওখানে ডাকা হয়নি, আমার কাছে রিসিভ কপি আছে, আমি দেখাইতে পারবো। আপনি ওই দরখাস্তে কি লিখেছেন? ওইখানে আমার ফ্যামিলিগত সমস্যা সব উল্লেখ করার পরে এখানে লিখছি, স্যার আমি একতরফা তালাক নিরোধ আইন চাই। আচ্ছা, তো ওইটা রিসিভ করার পরে আমাকে রিসিভের কপি দিয়েছে, বলছে স্যার আমাকে ডাকবে। এখন পর্যন্ত স্যার আমাকে ডাকে নাই। এটা আপনি কোথায় গিয়ে জমা দিয়েছেন? এটা আমি বর্তমানে যে উপদেষ্টা স্যারের যে অফিসটা আর কি, সেই অফিসে গিয়ে জমা দিয়েছেন? হ্যাঁ, সেই অফিসে। আপনি সরাসরি অফিসে ঢুকতে পারছেন? জি, ঢুকতে পারছি। কোনো সমস্যা তো হয় নাই? না, সমস্যা নেই।